চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। হিন্দু ধর্মে মাংস খাওয়ার ইতিহাস, প্রাচীন ধর্মগ্রন্থ এবং আজকের দিনের ডেমোগ্রাফিক বাস্তবতা সবটা নিয়ে আজ আমরা একটা নিরপেক্ষ এবং গভীর আলোচনা করব। আর হ্যাঁ, এখানে বলা প্রতিটি তথ্যই একদম কঠোরভাবে মূল উৎসের ওপর ভিত্তি করেই তৈরি। বর্তমান সময়ে খুব সাধারণ একটা ধারণা হল প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী মানেই তাকে বোধহয় সম্পূর্ণ নিরামিষাশী হতে হবে। কিন্তু এই ধারণার সাথে বাস্তবতার মিল কতটা সেটা বুঝতে গেলে জনসংখ্যা বা ডেমোগ্রাফিক বিষয়ক পরিসংখ্যান আসলে কি বলছে সেদিকে একবার নজর দেওয়াটা ভীষণ জরুরি। পিউ রিসার্চ সেন্টারের ডেটা যদি আমরা দেখি তাহলে একটা অত্যন্ত চমকপ্রদ চিত্র উঠে আসে। দেখা যাচ্ছে হিন্দু জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানে প্রায় ৫৬% মানুষ নিজেদের নন ভেজিটেরিয়ান বা আমিষাশী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বুঝতেই পারছেন, শুরুতেই এই পরিসংখ্যানটা আমাদের সমাজের প্রচলিত অনেক ন্যারেটিভকে একদম সরাসরি চ্যালেঞ্জ করছে। প্রাচীন শাস্ত্রে আসলে কি প্রমাণ রয়েছে এবার সেটা দেখা যাক। মহাভারতের মতো গ্রন্থে অনেক জায়গায় নিরামিষ ভোজনের খুব প্রশংসা করা হলেও সেখানে কিন্তু একটা স্পষ্ট বৈপরীত্য দেখা যায়। অনুশাসন পর্বে ভীষ্ম মনুকে উদ্ধৃত করে বলছেন, বেদের নিয়ম অনুযায়ী মন্ত্র দ্বারা পবিত্র করা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত মাংস হল সম্পূর্ণ খাঁটি, অর্থাৎ একই গ্রন্থে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানে মাংস খাওয়ার স্পষ্ট অনুমতিও দেওয়া হয়েছে। চলুন রামায়ণের দিকে নজর দিই। স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বরাও এই নির্দিষ্ট অংশের কথা উল্লেখ করেছেন। বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডে দেখা যায় সীতাদেবী গঙ্গা নদীকে ১০০০ কলসি মাংস, চাল এবং মদ নিবেদন করার মানত করছেন। এটা পরিষ্কার প্রমাণ করে যে বিশিষ্ট ঐতিহাসিক চরিত্ররাও এই ধরনের নৈবেদ্যের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। প্রাচীন গ্রন্থগুলোতে স্বাস্থ্য এবং পারিবারিক কারণে মাংস খাওয়ার আলোচনা কিন্তু বেশ নিয়মিতভাবেই হতো। উদাহরণস্বরূপ বৃহদারণ্যক উপনিষদে একটি শক্তিশালী সন্তানের জন্য ষাঁড়ের মাংসের সাথে রান্না করা চাল খাওয়ার কথা বলা হয়েছে। আবার একটু ভাবুন, চরক সংহিতার মতো প্রাচীন এবং মৌলিক চিকিৎসা শাস্ত্রেও বিভিন্ন রোগ নিরাময়ের জন্য মাংস খাওয়ার রীতিমতো পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো শাস্ত্রীয় এই অনুমোদনগুলো কিভাবে সরাসরি আধুনিক যুগের মন্দির এবং সমগ্র ভারত জুড়ে থাকা ব্রাহ্মণ ঐতিহ্যে মিশে গেছে। কঙ্কন অঞ্চলের সারস্বত ব্রাহ্মণরা মাছকে সমুদ্র পুষ্প বলে গ্রহণ করেন। বাঙালি ব্রাহ্মণদের বিয়েতে রহু মাছ তো একদম অপরিহার্য, তাই না? শুধু তাই নয়, তারাপীঠ ও কালীঘাট মন্দিরে মাটন এবং তামিলনাড়ুর মুনিয়ান্ডি স্বামী মন্দিরে বিরিয়ানি প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই সবই আজও ধর্মীয় নৈবেদ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে খাদ্যাভ্যাসের এই ঐতিহাসিক পরিবর্তনটা ঠিক কিভাবে হলো? মূল বিশ্লেষণ অনুযায়ী খাদ্যাভ্যাসের এই পরিবর্তন মূলত খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর দিকে শুরু হয়। সে সময় জৈন ও বৌদ্ধ দর্শনের কঠোর অহিংস নীতির প্রভাব সমাজে বেশ দ্রুত বাড়তে থাকে। এই প্রভাবের সাথে পাল্লা দিতে গিয়ে সমাজের নির্দিষ্ট কিছু শ্রেণী, বিশেষ করে ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা, নিজেদের নৈতিক শ্রেষ্ঠত্ব বা মোরাল অথরিটি প্রমাণের জন্য নিরামিষ গ্রহণ করা শুরু করেন। ডঃ.বি.আর. আম্বেদকরের একটি কথা এখানে চমৎকারভাবে প্রাসঙ্গিক। তিনি তুলে ধরেছিলেন যে কিভাবে খাবারের পছন্দগুলো ধীরে ধীরে অর্থনৈতিক সুবিধা এবং জাতিভেদ প্রথার একটা মানদণ্ডে পরিণত হয়। খাদ্যাভ্যাসের এই বিধিনিষেধগুলো সমাজে বিভেদের স্পষ্ট রেখা তৈরি করেছিল, যা মূলত পিছিয়ে পড়া বা অস্পৃশ্য সম্প্রদায়গুলোকে সমাজের বাকি অংশ থেকে আলাদা করে দেয়। এবার একটু ডেমোগ্রাফিক বা জনসংখ্যার বাস্তব চিত্রটা ঘেঁটে দেখা যাক। ভারতের নৃতাত্ত্বিক জরিপ সংস্থা অর্থাৎ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টানা ৮ বছর ধরে একটা বিশাল গবেষণা পরিচালনা করে। সেই গবেষণার উপসংহারে দেখা যায় যে ভারতের সমস্ত সম্প্রদায়ের প্রায় ৮৮% মানুষই মাংসাশী বা মাংস খেয়ে থাকেন। ৮৮%! এটা একটা বিশাল সংখ্যা, যা আমাদের প্রচলিত অনেক বদ্ধমূল ধারণাকেই ভেঙে দেয়। আধুনিক জনসংখ্যাগত জরিপগুলো সেই ঐতিহাসিক বিভাজনকে আবার চোখের সামনে তুলে ধরে। পরিসংখ্যানে স্পষ্ট দেখা যাচ্ছে সাধারণ বা জেনারেল ক্যাটেগরির তুলনায় এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মধ্যে মাংস খাওয়ার হার লক্ষণীয়ভাবে বেশি। এটা কিন্তু আম্বেদকরের সেই ঐতিহাসিক পর্যবেক্ষণেরই একটা আধুনিক প্রতিফলন। তবে এই ডেটা আমাদের আরও একটা খুব সূক্ষ্ম বিষয় বুঝতে সাহায্য করে।
এই যে ৫৬% নন ভেজিটেরিয়ান, এদের একটা বড় অংশই কিন্তু কঠোরভাবে কিছু শর্ত মেনে চলেন। ৩৯% মানুষ নির্দিষ্ট দিন, যেমন মঙ্গলবার কিংবা নবরাত্রির মতো উৎসবের সময় মাংস খাওয়া থেকে একেবারেই বিরত থাকেন। মাত্র ১৬% মানুষ কোনো বিধিনিষেধ ছাড়া সবসময় মাংস খান। জরিপের ডেটা খুব শক্তিশালীভাবে প্রমাণ করে যে খাদ্যাভ্যাসে ভূগোল বা জিওগ্রাফি একটা বিশাল ভূমিকা পালন করে। রাজস্থান বা হরিয়ানার মতো স্থলবেষ্টিত অঞ্চলগুলোতে নিরামিষাশীদের হার ৬০%-এরও বেশি। ঠিক তার বিপরীতে কেরালা বা পশ্চিমবঙ্গের মতো উপকূলীয় রাজ্যগুলোতে নিরামিষাশীদের হার মাত্র ২-৩%, কারণ সেখানে মাছ অত্যন্ত সহজলভ্য। এছাড়া ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের পরিসংখ্যান সমাজে লিঙ্গভিত্তিক একটা স্পষ্ট বিভাজনও নির্দেশ করে। বিভিন্ন সামাজিক গোষ্ঠী জুড়ে দেখা যায় মাঝে মাঝে মাংস খাওয়ার ক্ষেত্রে পুরুষদের হার প্রায় ৮৩.৪%, যা নারীদের ৭০.৬%-এর তুলনায় বেশ কিছুটা বেশি। এটা খাদ্যাভ্যাসের সমাজতাত্ত্বিক দিকটিতে আরও একটা কৌতূহলোদ্দীপক মাত্রা যোগ করে। এই সব কিছুর পর মাংসের রাজনীতি নিয়ে তো কথা বলতেই হয়। এই পুরো বিশ্লেষণটি আধুনিক রাজনীতির একটি অত্যন্ত স্পষ্ট দ্বিচারিতাকে নির্দেশ করে। উত্তরের রাজ্যগুলোতে আমরা দেখি রাজনৈতিক দলগুলো মাংস খাওয়াকে ভোটারদের মেরুকরণের জন্য ব্যবহার করে এবং জোর কদমে নিরামিষ প্রমোট করে। অন্যদিকে আঞ্চলিক সমর্থন নিশ্চিত করতে কেরালা এবং ত্রিপুরার মতো উত্তর পূর্ব বা উপকূলীয় রাজ্যগুলোতে তারাই প্রকাশ্যে মাংসের ঐতিহ্যকে স্বীকার করে নেয়, এমনকি ভালো মানের বিফ সরবরাহ করার প্রতিশ্রুতিও দেয়। তাহলে আসল সত্যিটা কি? নিরামিষ বা আমিষাশী হওয়াটা খুব কম ক্ষেত্রেই কেবল কোনো একটা ব্যক্তিগত বা ধর্মীয় সিদ্ধান্ত, বরং এটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংস্কৃতি, অর্থনীতি, জাতপাতের ডাইনামিক্স এবং আঞ্চলিক ভূগোলের একটা অত্যন্ত জটিল সংমিশ্রণ। এই উপাদানগুলোই মূলত ঠিক করে দেয় মানুষের পাতে কী খাবার থাকবে। মূল উৎসের উপসংহারের উপর ভিত্তি করে একটা শেষ চিন্তার খোরাক দিয়ে আজকের এই আলোচনা আমরা শেষ করব। এটা ভাবা কি এখন জরুরি নয় যে খাদ্যাভ্যাসকে একটি একান্তই ব্যক্তিগত, পরিবেশগত এবং নৈতিক পছন্দ হিসেবে রাখা উচিত, নাকি একে সমাজে কৃত্রিম বিভেদ বা রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত? পরিবেশ ও স্বাস্থ্যের কথা ভেবে নিরামিষ গ্রহণ করা যেতেই পারে, তবে ধর্ম বা রাজনৈতিক বিভাজনের অজুহাতে কি তা হওয়া উচিত? এই প্রশ্নটা রইল। আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আশা করি এই তথ্যগুলো একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবে।